লোকটা কি সত্যি দাঙ্গাবাজ ছিল, এই লোকটা কি সত্যি গুন্ডা ছিল, না এই লোকটা সত্যি কসাই ছিল, না এই আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা? গোপাল মুখোপাধ্যায় যে গোপাল পাঠা যে বলে, এই নামটা কিভাবে হয়েছিল? এই যে সম্মানটা জানানো হয়েছে, এই সম্মান জানানোয় সব থেকে বেশি বুকের ভেতরে চিনচিন করেছে, সব থেকে বেশি ব্যথা কিছু মানুষ পেয়েছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতো, দেখতেই পাবেন। তো এনারা হচ্ছে ওনাদের যারা ওই সেদিনকে মঞ্চে বসে 46-এর দাঙ্গায় সায় দিয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হ্যাঁ হ্যাঁ মিলিয়েছিল, তাদেরই ওই রক্তের উত্তরসূরি, যাদের ব্যথাটা বেশি লেগেছে, তারাই আজকে গুন্ডা, দাঙ্গাকারী ইত্যাদি ইত্যাদি বলে ওনাকে সম্বোধন করছেন। আর সাধারণ মানুষ তাদেরকে খুব ফুলচন্দন দিয়ে পুজোও করছে। ফুলচন্দন শর্ট পড়ে যাবে এবারে, সে খিরাই থেকে গিয়ে ফুল আনতে হবে, এখানকার ফুল দিয়ে শেষ হবে না। তথাকথিত এখন আজকের ডেটে যাকে গুন্ডা বলা হচ্ছে, তথাকথিত আজকের ডেটে যাকে আমরা দাঙ্গাকারী বলছি, উনি শেষ কথা ছিল। তো সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই বাড়ি, আমরা যেখানে এখনো পর্যন্ত স্টিল নাও আমার ফ্যামিলি রয়েছে, 2005 পর্যন্ত যে মানুষটা যে বাড়িতে ছিলেন, তার উল্টো দিকের বাড়িটা আজকের ডেট পর্যন্ত মুসলমানদের প্রপার্টি। এবং 46-এর দাঙ্গায় সেই পরিবার দাদুর কাছে এসে বলেছিল যে গোপালবাবু আমরা কি করব, তাহলে আপনারা যেখানে আছেন থাকুন, আপনাদের গায়ে যদি একটা আঁচড় আছে সেটা আমাকে পার করে যেখানে যাবে। এবং সেই পরিবারের সঙ্গে আমাদের এখনো পর্যন্ত তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এই বাড়িটা তো আমি তো ওই বাড়িতে বসেই কোনো একটা বিলাসবহুল ঘরে আপনাকে ইন্টারভিউ দিতাম। আর প্রতিষ্ঠিত পাঁঠার মাংসের দোকান, তো এই পাঁঠার ব্যাপারটা আর এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই পাঠা থেকে ওই ব্যবসা, এই দুটোকে পাঞ্চ করে তখনকার দিনেও ছিল, এখনকার দিনেও আছে যারা নিন্দুক, তারা কিন্তু ওই নামটার সঙ্গে এই পাঁঠাটাকে জুড়ে দিয়েছে। হরিণ পুষেছিলেন, এখানে হরিণ ছিল আমাদের এই মাঠে, 8 থেকে 10টা হরিণ ছিল, আমাদের বাড়িতে 2টো বাঘ ছিল। যে নিঃস্বার্থ কাজ, ওনার যে কোনো কাজের প্রতি এইটার বিনিময়ে ওইটা দিতে হবে, এই জিনিসটা ওনার মধ্যে কোনো রকম ভাবে ছিল না। না হলে যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন ডক্টর বিধানচন্দ্র রায় দাদুকে ডেকে 4খানা ট্যাক্সির পারমিট দিতে চেয়েছিল, 2টো টেম্পুর পারমিট আর 2টো ট্যাক্সির পারমিট। এবং এই পারমিট যে কথাটা বলছি আপনাকে, সেই সময় এই পারমিট পাওয়া মানে রীতিমতো কাঠখড় পুড়িয়ে পেতে হতো। মানুষ 93 বছর বেঁচে ছিলেন। 2005-এ যিনি যখন মারা যায় তার 93 বছর বয়স। মায়ের পেট থেকে যখন মানুষটা জন্মাচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, বাকি 93টা বছর তো মুসলিম হেটার হতে পারে না। একটা অধ্যায় হচ্ছে 46-এর দাঙ্গাটা, তার সমগ্র জীবনের 46-এর দাঙ্গা একটা অধ্যায়। এছাড়াও এর আগে এর পরে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানুষ ওয়াকিবহল নয়। এই মুহূর্তে যেখানে বসে আছি, সত্যি আমার গায়ে কাটা দিচ্ছে। মানে ইতিহাসের সাক্ষী যাকে বলে, এই যে পেছনে যেসব ছবি দেখছেন, সেই সমস্ত কিছু কিন্তু এক একটা ইতিহাসের সাক্ষী। আমাদের সঙ্গে যে দুজন মানুষ আছে, তারা হলেন গোপাল মুখোপাধ্যায়ের নাতি এবং নাতনি। প্রথমেই দাদা আগে জিজ্ঞেস করে কেমন আছেন? ভালো, খুব ভালো আছি। খুব ভালো। একদম। প্রথমে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে গোপাল মুখোপাধ্যায়ের মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সম্মানটা দিয়েছেন, সেই সম্মানটা বোধহয় অনেকদিন আগে প্রাপ্য ছিল, কিন্তু সেটা যখন হয়েছে উনার নামে রাস্তা, সেটাকে বলুন কতটা বড় প্রাপ্তি আপনাদের কাছে? আমাদের কাছে তো বিরাট প্রাপ্তি বলা যেতে পারে। যে জিনিসটা অনেক বছর আগে হওয়ার কথা ছিল, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিদ্ধান্ত এবং কলকাতা কর্পোরেশনের যৌথ সিদ্ধান্তে আজ এই একটা মানে যে মানুষটা অনেক আগে সম্মান পেতেন সেই সম্মান, সেই মানুষটার পুরো ইতিহাসটাকেই চেপে রাখা হয়েছিল। আজ শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে তিনি একটা রাস্তার নাম করেছেন, তাই সেটা আমাদের কাছে বিরাট বড় প্রাপ্তি। তাই আমি কি বলবো, আমাদের
আমরা এত খুশি, আমাদের পরিবার এত খুশি, মানে আমরা অন্তর থেকে ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে উনি একটা এরকম সিদ্ধান্ত নিয়েছেন। এরকম একটা শুনলেন তখন অনুভূতিটা কি হয়েছিল? প্রথম যখন শুনেছি, আমরা সোশ্যাল মিডিয়ার থেকেই শুনেছি। ওনারাই, আমি আমার ভাই একটা অনুষ্ঠানে যাচ্ছিলাম, ভাইয়ের কাছে ফোন আসে, তো শুনে সত্যি কথা আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল এবং চোখ দিয়ে মানে জল পড়ে যাচ্ছে, মানে খুশির জল বলতে পারে, খুশিতেও মানুষ কাঁদে। যে যে ইতিহাসটাকে চেপে রাখা হয়েছিল, আমার দাদু যেটা করে গেছে, যে জিনিসটা করে গেছে পশ্চিমবাংলার বুকে, এটা তো লুকিয়ে রাখার কথা নয়, চেপে রাখার কথা নয়। সেটা এত বছর বাদে যে মানুষের সামনে তুলে ধরেছেন, তার জন্য তাকে শত কোটি প্রণাম জানাচ্ছি আমরা। দাদা কি বলবেন? মানে আপনার সঙ্গে অফ ক্যামেরা কথা হচ্ছিল, এত ইতিহাস, এত কিছু জানার আছে, সত্যি আমরা জানি না, অনেকেই জানে না তার সম্বন্ধে। আগে শুনি, মানে খুশি তো অবশ্যই, সে ব্যাপারে আমাদের কোনো দ্বিমত নেই বা কোনো দ্বিধা নেই বা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকার, কলকাতা কর্পোরেশন, এনাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করি যে এই রকম একটা পদক্ষেপ বা এই রকম একটা কাজ ওনারা করেছেন। আমরা সত্যি কথা বলতে আপ্লুত এবং অভিভূত ওনাদের এই সিদ্ধান্তে, যে ওনার যে স্যাক্রিফাইস, দেশের ও দশের প্রতি যে কর্মকাণ্ড, নিজেকে নিয়োজিত করে যে কর্মকাণ্ড উনি করেছিলেন, সেই কর্মকাণ্ডকে স্বীকৃতি এবং তাকে যথাযথ মর্যাদা দিয়ে যে ওনার নামে ডেডিকেট করে যে রাস্তার নাম পরিবর্তন করা হয়েছে, তাতে আমরা সত্যি কথা বলতে আমরা পরিবার থেকে এবং আমাদের এই যে সংস্থা, ওনারই তৈরি সংস্থা জাতীয় আত্মোত্থান সমিতি, এবং সমিতির প্রত্যেক সকল সদস্যা সকলের তরফ থেকে অন্তঃস্থল থেকে রাজ্য সরকার, কলকাতা কর্পোরেশন এবং মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীকে অন্তঃস্থল থেকে সাধুবাদ এবং শ্রদ্ধা নিবেদন করি। দাদা আপনি মানে নাতি এবং নাতনি কাছের একেবারে দাদুর, কিন্তু অনেকেই না, সত্যি কথা বলতে গেলে অনেক, মানে গোপাল মুখোপাধ্যায় সম্বন্ধে অনেক কিছু অজানা তথ্য রয়েছে, অনেকেই জানে না। আপনাদেরকে যখন পেয়েছি একটু শুনবো ওনার ইতিহাসটা প্রথম থেকে, যদি কিছু বলতে বলেন তার সম্বন্ধে, তার শুরু, তিনি মানুষটা কেমন ছিলেন, তিনি কি কি করে, সমস্ত কিছু। ইতিহাস সময় খুব সীমিত, খুব সংক্ষিপ্ত সময়। এই ইতিহাস বলতে গেলে বইয়ের মতন, মানে সে ভগবদ গীতার মতন বই তৈরি হয়ে যাবে গোপাল মুখার্জিকে নিয়ে বলতে গেলে, বা আপনি যে জায়গায় বসে আছেন, যে অঞ্চলে আপনি এসছেন, এই মলঙ্গলানের ইতিহাস জানতে হলে। তবুও আমি চেষ্টা করছি সব কিছু একটু ছুঁয়ে ছুঁয়ে বলার। তো আমাদের এই সবের ওপরে এই পুরো এন্টায়ার মলঙ্গলেন, আমাদের এই জাতীয় আত্মোত্থান সমিতি, রডা কোম্পানির অস্ত্র অপহরণ, গোপাল মুখার্জি জীবনী, সমস্ত কিছু নিয়ে বই বেরিয়েছে, আমাদের পরিবার দ্বারা অনুমোদিত, এবং আগামী দিনেও আরও আসতে চলেছে। আমি ওগুলো আপনাদের জানিয়ে রাখি। আগামী 16ই আগস্ট আমাদের এইখানে যে অনুষ্ঠান হয়, আমরা প্রতিরোধ দিবস উদযাপন করি, এবং ওই 16ই আগস্ট আর 26শে আগস্ট রডা কোম্পানির অস্ত্র অপহরণ দিবস। ওই 26শে আগস্ট 1914 আর 16ই আগস্ট 1946, এই দুটো দিনকে আমরা স্মরণ করে, যেহেতু ওই 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দিয়েছিলেন, সেই ডাকের প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই দুটো দিনকে স্মরণ করে আমরা এখানে একটা অনুষ্ঠান করি, আমাদের এই ওনারই তৈরি সমিতি, জাতীয় আত্মোত্থান সমিতি দ্বারা অর্গানাইজড। এবং এই অনুষ্ঠানেই আমাদের আরও 3খানা বই গোপাল মুখার্জির ওপরে, গোপাল মুখার্জি সম্বন্ধে প্রকাশিত হবে। তো এটা জানালাম আপনাদের। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইতিহাস বলতে গেলে আপনি মলঙ্গলেনের, আপনি কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আমি খুব সংক্ষিপ্ত সময় আমি বলে করতে পারছি না। আপনারা জানেন যে ভারতবর্ষের সশস্ত্র বিপ্লব স্বাধীনতা আন্দোলনে
তখনকার দিনে যে সমিতিগুলো সক্রিয় ভূমিকা পালন করেছিল, যেমন যুগান্তর, আত্মোন্নতি সমিতি, অনুশীলন সমিতি, মুক্তি সংঘ, বেঙ্গল ভলেন্টিয়ার্স, এই সমিতিগুলো ছাড়াও আরও বেশ কিছু তখনকার দিনের বিভিন্ন অঞ্চলে আখড়া একটা কালচার ছিল, যেখানে রীতিমতো নিয়ম করে কুস্তি, দেহ সৌষ্ঠব, লাঠি খেলা, এই সব জিনিসগুলো হতো। এগুলোর অর্থ হচ্ছে আগে তুমি নিজেকে শক্তিশালী, নিজেকে বলিষ্ঠ তৈরি করো, তুমি তারপরে নিজেকে দেশের সেবায় নিয়োজিত করবে। তো এই তখন স্বাধীনতা আন্দোলনে এই আখড়া, এই সমিতিগুলোর একটা বিরাট ভূমিকা ছিল। তারা সক্রিয়ভাবে এই স্বাধীনতা আন্দোলনে কাজ করেছে, যার ফল হচ্ছে আমরা আজকে স্বাধীনতা অর্জন করেছি। তো এই আত্মোন্নতি সমিতি আমাদের এই মলঙ্গলন থেকে পরিচালিত হতো, যার অন্যতম নেতৃত্ব স্থানে যারা ছিলেন বিপ্লবী অনুকূল মুখার্জি, বিপিন বিহারী গাঙ্গুলি, হরিদাস দত্ত, গিরিন ব্যানার্জি, রনেন গাঙ্গুলি, হরিশ সিকদার, প্রভাস দে, এনারা শ্রীশ মিত্তির, এনারা সকলে, এছাড়াও আরো অনেক বিপ্লবী আছে, বলতে বলতে আমার নামের তালিকা ভরে যাবে, আমি খুব সংক্ষিপ্তভাবেই বলছি। তো এনারা সকলে এই অঞ্চল থেকে আত্মোন্নতি সমিতি পরিচালনা করতেন। তো সেই সুবাদে এই অঞ্চলে নানান বিপ্লবীদের, নামি দামি বিপ্লবীদের আসা যাওয়া ছিল তখনকার দিনে। নানান গুপ্ত সমিতি, বিভিন্ন প্ল্যানিং, বসে কোন কাজটা কিভাবে কি হবে না হবে, এই সমস্ত গোপন মিটিং টিটিং চলতো। আমাদের এখানে যে আখড়া ছিল, এই আখড়াতে নিয়মিত কুলীন বিহারী দাস, অরবিন্দ ঘোষ, বারিন ঘোষ, এনারা আসতেন ছেলেদেরকে লাঠি খেলা, কুস্তি, এই সমস্ত জিনিসের চর্চা করানোর জন্য, শেখানোর জন্য। তো বাঘাযতীন, নেমেন রায়, চিত্তপ্রিয় রায়চৌধুরী, বিনয় বাদল দীনেশ, তারপরে হচ্ছে আপনার আমি কলকাতা কর্পোরেশনে মেয়র থাকাকালীন নেতাজি সুভাষচন্দ্র বোস বহুবার এসছেন, এছাড়াও বহুবার এসছেন নানান রকম পরামর্শ, নানান রকম কথাবার্তা, আলাপচারিতা করার জন্য। তো এই রকম সমস্ত বিপ্লবীদের আনাগোনা এইখানে আমাদের এই মলঙ্গলনে ছিল। বহু স্মৃতির এই অঞ্চলে রয়েছে, আপনারা খুঁজতে হবে। তো সংক্ষিপ্ত সময় বলে আমি জিনিসটাকে আরো বেশি করে বলছি না। তো এইরকমই একটা ঘরানা থেকেই গোপাল মুখার্জির বেড়ে ওঠা, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন। তো সেই মানুষটাকেও শেখাতে হয়নি যে দেশপ্রেম কি, স্বদেশিয়ানা কিভাবে করতে হয়, বা কোন সময় তোমাকে দেশের জন্য লড়াই করতে হবে বা দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে হবে। তো অটোমেটিক্যালি এই মানুষদের সংস্পর্শ, এইরকম একটা ঘরানা, একটা অ্যাটমসফিয়ার থেকে এই মানুষটা নিজেকে তৈরি করে নিয়েছিল। এবং কাকা নিজে হাতে, কাকা মানে বিপ্লবী অনুকূল মুখোপাধ্যায়, নিজ হাতে নিজ পুত্র সম গোপাল মুখার্জিকে তৈরি করেছিলেন। তো আর নতুন করে ওনাকে শিখতে হয়নি যে এখন দেশের জন্য তোমার দরকার আছে, তুমি আবার নেমে পড়ো দেশের কাজে। তো ধীরে ধীরে আস্তে আস্তে নানান রকম ছোট বড় কর্মকাণ্ড থেকে ভারতবর্ষের 42-এর আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন থেকে শুরু করে নানান রকম মিছিল, মিটিং, বিক্ষোভ প্রদর্শন, এই রকম সমস্ত হয়। পরবর্তীকালে যখন গান্ধীজির যে সঙ্গে মতপার্থক্য হওয়াতে উনি আস্তে আস্তে নিজেকে সেই আন্দোলন থেকে সরিয়ে নেন। এই যে দল উনি তৈরি করেছিলেন, যে দল দিয়ে উনি বিভিন্ন জায়গায় আন্দোলন, এই ভারত ছাড়ো আন্দোলন তৈরি করেছিলেন, ভারত ছাড়ো আন্দোলনে উনি নেমেছিলেন ভারতের জাতীয় বাহিনী তৈরি করে। এবার এই জাতীয় বাহিনী ইনঅ্যাক্টিভ হয় যখন গান্ধীজির নীতির সঙ্গে মতপার্থক্য হয়। এই জাতীয় বাহিনী আবার অ্যাক্টিভ হয় 1946 সালে। 46-এর দাঙ্গা যখন শুরু হয়, সেই সংকটময় পরিস্থিতিতে, বাংলা বা দেশের এই সংকটময় পরিস্থিতিতে ওনাকে আবার ছেলেদেরকে একত্রিত করে হাতে অস্ত্র দিয়ে ওনাদের নামতে হয় 46-এর দাঙ্গায়। এবং 46-এর দাঙ্গার যে ইতিহাস, এটা তো মোটামুটি আজকের ডেটে প্রত্যেকটা মানুষেরই জানা। সেই ইতিহাসটা আমি আবার নতুন করে আর কিছু বলছি না।
বই পড়েও জানতে পারবে মানুষ, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এখন সকলের কাছে এই ব্যাপার 46-এর দাঙ্গাটা মোটামুটি জানা। তো এই দাঙ্গায় যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটাকে উনি ওই ছেলেদেরকে নিয়ে প্রোটেক্ট করেছিলেন। প্রোটেক্টটা তো আপনার শুধু হাতে বা এমনি গান্ধীজির নীতি আদর্শ যদি মেনে চলতেন সেই জিনিসটা তো হতো না। তো সেই মত পার্থক্যতার জন্যই উনি 42-এর আন্দোলনে উনি নিজেকে ওই আন্দোলন থেকে সরিয়ে নেন। ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন প্রয়োজনে, এবং অস্ত্র হাতে তুলে দেওয়ার পরে উনি নির্দেশ দিয়ে দিয়েছিলেন, যেমন অগ্নিমন্ত্র বা বেদবাক্য যাকে বলে, ছেলেদেরকে দিয়ে পাঠ করিয়ে বলে দিয়েছিলেন যে অস্ত্র প্রয়োগ তাদের ওপরেই করবে যারা কিন্তু অস্ত্র হাতে দাঙ্গা করতে আসছে। কোনো মহিলা, পুরুষ, কোনো নিরীহ ফল ব্যবসায়ী রাস্তায় ঠেলা চালাচ্ছে, রিক্সা চালাচ্ছে, তাদের উপরে কোনো রকমভাবে কোনো এই অস্ত্রের প্রয়োগ বা কোনো রকম একটা আঁচড়ও কাটা যাবে না। এবং ছেলেরা যথাযথ মর্যাদার সঙ্গে সেই আদেশ বা সেই বেদমন্ত্র পালন করেছে। এই রকমভাবেই দিনের মানে হয়েছিল। যেমন দাঙ্গা হয়ে যাওয়ার পর আমাদের শান্তির দূত হয়ে আমাদের এইখানে বেলেঘাটার মিয়াবাগানে গান্ধীজি এসেছিলেন। গান্ধীজি এসে শান্তি কায়েম, সমাজের মূল স্রোতে সবাইকে ফিরে আসার জন্য আহ্বান করেছিলেন। যে বিশেষ করে ওনার টার্গেট ছিল যে যে অস্ত্রশস্ত্র নিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে আজকে দাঁড়ানো হয়েছিল সেইগুলো সকলে অস্ত্র সমর্পণ করে। সেই অস্ত্র সমর্পণের জন্য উনি ডাক দিয়েছিলেন, এবং তৎকালীন কংগ্রেস নেতাদের একটা চাপ সৃষ্টি হয়, দাদুকে যেতে হয়, গিয়ে বলা হয় যে এরকম তুমি অস্ত্র সমর্পণ করো, করে আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে দাও। তো উনি বলেন যে যখন দাঙ্গা হয়েছিল আপনি কোথায় ছিলেন? যে অস্ত্র দিয়ে আমরা আমার মা বোনের ইজ্জত রক্ষা করেছি, আমার মহল্লা বাঁচিয়েছি, আমার রাজ্য, আমার দেশ রক্ষা করেছি, সেটা যদি একটা পেরেকও হয় বা একটা ছুঁচও হয়, আমি আপনার কাছে সমর্পণ করব না বলে ওনাকে নমস্কার করে উনি বেরিয়ে চলে আসে, রিফিউজ করে বেরিয়ে চলে আসে। এইরকম অসংখ্য ঘটনা রয়েছে, অসংখ্য ইতিহাস রয়েছে। আমরা যে ঘরে বসে আজকে আপনাদের ইন্টারভিউ দিচ্ছি, যার এই সমিতিটার বয়স হচ্ছে 1945, নাম হচ্ছে জাতীয় আত্মত্রাণ সমিতি, যার মূল মন্ত্র হচ্ছে একতা, বিশ্বাস, বলিদান। নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাবধারা, নীতি, আদর্শে দীক্ষিত হয়ে এই জাতীয় আত্মত্রাণ সমিতি তৈরি হয় 1945 সালে ফাউন্ডার গোপাল মুখোপাধ্যায়। এই জাতীয় আত্মত্রাণ সমিতি তৈরির ইতিহাসটাও আমি আপনাদের সংক্ষিপ্ত বলে দিচ্ছি। এই আত্ম উন্নতি সমিতি এবং ভারতের জাতীয় বাহিনী তৈরি করে উনি যে 42-এর আন্দোলন, তারপরে 46-এর দাঙ্গা, এই সমস্ত জিনিস প্রতিরোধ করেছিলেন। পরবর্তীকালে আস্তে আস্তে যখন দাঙ্গা পরিস্থিতি স্বাভাবিক হয়, জাতীয় বাহিনী উনি স্টপ করে দেন, ভেঙে দেন। বলা যেতে পারে, বা এটাও ঠিক, যে জাতীয় বাহিনী আর আত্ম উন্নতি সমিতির দুটো মিলিত প্রয়াস হচ্ছে এই জাতীয় আত্মত্রাণ সমিতি, যা সম্পূর্ণভাবে নেতাজি সুভাষচন্দ্র বোসের ভাবধারা, নীতি, আদর্শে তৈরি। এবং ওই ধারাবাহিকভাবে সেই 1945 থেকে আমরাও সেই লিগাসিটাকে এখনো পর্যন্ত যা আমরা দেখে এসেছি সেইটাকে বহন করে নিয়ে চলেছি। আমাদের এই সমিতির সবথেকে মূল অনুষ্ঠান নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন উদযাপন হয় এই পার্কেই, আমাদের এই মলঙ্গালেনের এই ত্রিকোণ পার্কে, যা 1945 সাল থেকে হয়ে আসছে। এখনো পর্যন্ত আমরা এই উদযাপন করি। এছাড়াও সারা বছর নানান সমাজসেবামূলক কাজকর্ম আমরা ছোট বড় মিলিয়ে মিশিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা করে আসছি, এবং ওই ধারাবাহিকতাটাকে নিয়ে এগিয়ে চলেছি। আচ্ছা, গোপাল মুখোপাধ্যায়, এই যে গোপাল মুখোপাধ্যায়, যে গোপাল পাঠা যে বলে, এই নামটা কিভাবে হয়েছিল? ওটা ওই যে আপনাকে বললাম যে আমাদের এই বিভিন্ন এই তখনকার দিনে এই সমস্ত আখড়ার একটা বিরাট ভূমিকা ছিল পাড়ার ছেলেদেরকে বলিষ্ঠ তৈরি করার, মানে স্ট্রং
নিজেকে মানে একটা সব দিক থেকে পটু তৈরি করার আর কি। তো এই আখড়াগুলোতে তখনকার দিনে আমাদের এই অঞ্চলে দাদু ওইখানে ওই আখড়াতে কুস্তি, লাঠি খেলা, তরোয়াল চালানো এইসবগুলো করতেন, খুব সিদ্ধহস্ত ছিলেন এইসবে। তো ওখানে তখনকার দিনে আমরা খোঁচর বলতাম, লালবাজারে যারা ওই স্পাইয়ের কাজ করতো, সিভিল ড্রেসের পুলিশ, এই ধুতি পাঞ্জাবি পরা বিহার ইউপি থেকে যখন ওনারা আসতেন, ওনারা এখানে এসে লালবাজারে কাজ করতেন। একটু চেহারা ভালো, সে বিশাল আকৃতির চেহারা। তো ওরাও মাঝে মধ্যে এই নিয়মিত এই সমস্ত আখড়াতে আসা যাওয়া করতেন, এসে কুস্তি টুস্তি এইসব করতেন। তা একটা কথা আছে যে বলি না আমরা যে কেউ একটা বীরত্বের কাজ করলে, ব্রেভ ব্রেভ যেটাকে বলছে আর কি, এই ছেলেটার বুকের পাটা আছে, এরকম একটা কাজ করলো। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে আর কাবাডি খেলা বা এতে আমরা শুনতে পারি যে ভেজ আপনা পাঠা উধার সে, এইরকম বলে। তো এটা একটা মানে অবাঙালিদের এইরকম একটা ভাষা। তো ওনার প্রতিষ্ঠিত পাঁঠার মাংসের দোকান। তো এই পাঁঠার ব্যাপারটা আর এই অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে এই পাঠা থেকে ওই ব্যবসা, এই দুটোকে পাঞ্চ করে তখনকার দিনেও ছিল, এখনকার দিনেও আছে যারা নিন্দুক, তারা কিন্তু ওই নামটার সঙ্গে এই পাঁঠাটাকে জুড়ে দিয়েছে। যে ওনার মাংসের দোকান, মাংসের দোকান প্লাস হচ্ছে ওনার এই যে মানে বীরত্বের কাজ, ওনার এই যে বলিষ্ঠ চেহারা, এই সব মিলিয়ে পাঠার মতন, এই হিন্দুস্তানিরা বলতো যে পাঠার মতন কুস্তি লড়ে, লাঠি ইয়ে করে, হেভি সাহস আছে ছেলেটা। তো এই সব কটাকে মিলিয়ে মিশিয়ে ওই চাল ডাল মিশিয়ে একটা তৈরি করে দিয়ে দিয়েছে আর কি। তো যারা নিন্দুক তারা তখনও করেছে আর এখনো করে চলেছে। অনবরত কিছুদিন আগেই আমরা দেখতে পেলাম আর কি। এই থেকেই পাঁঠা। তবে হ্যাঁ, ওই গোপালচন্দ্র মুখার্জির থেকে উনি গোপাল পাঁঠা নামেই বেশি পরিচিত, সমগ্র দেশ বলুন, দেশের বাইরে। আচ্ছা, দাদু হিসেবে একটু শুনি দুজনের নাতনির কাছ থেকে, দাদু হিসেবে কিরকম ছিল? ও যে একটা কথা বলে, একটা প্রবাদ বাক্য আছে না যে কি বুকের পাঠা, একটা প্রবাদ বাক্য আছে। সেই সময় যে দাঙ্গাটা রুখেছিল একটা হিন্দু বীরেদের মধ্যে, একটা হিন্দু বেরিয়ে এসে সেই বীরত্বটা দেখিয়েছিল। অ্যাকচুয়ালি পাঠা কথাটা হচ্ছে ব্রেভ, আর এটা অ্যাকচুয়ালি বর্ণ বিপর্যয় করা হয়েছে। যারা সঠিক জানে না ওই ব্যবসার সঙ্গে ব্যাপারটাকে মিলিয়ে দিয়েছে, যেহেতু মাংসের দোকান পাঠা হয়ে গেছে, এবং অনেকে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য ওই নামটাকেই চালু করে দিয়েছিলেন। ফলে এটা দাদুও একবার অবজেকশন জানিয়েছিল। একটা দাদুর একটা ইন্টারভিউ বেরিয়েছিল, তাতে লেখা ছিল যে এই ব্যাপার, লাস্টে আমার কি আর করব, আমার এই নামেই পরিচিতি। এই যে এটা কাছে খারাপ লাগা না, খারাপ তো প্রথমে লেগেছিল, কিন্তু আলটিমেটলি উনিও মেনে নিয়েছিলেন, কি করবেন। আচ্ছা, এটা শুনি নাতি নাতনির সঙ্গে দাদুর সম্পর্কটা আপনাদের এটা একটু শুনি। না, আমরা তো বাড়িতে আমরা প্রায় মানে একটা দাদুর সঙ্গে নাতি নাতনির যেরকম সম্পর্ক, ঠিক আমাদের সঙ্গে ওই রকমই সম্পর্ক। আমরা কঠোর শাসন না, আমরা খুব আদরের। আমরা 3 বোন 1 ভাই। দিদি মারা গেছেন 2019-এ। 3 বোন 1 ভাই, খুবই কাছের। মানে আমরা যখন যেটা বললাম সেটা সঙ্গে সঙ্গে হয়ে যেত। মানে আমাদের ফিল করতে দেয়নি যে মা বাবাকে করতে হবে, দাদু ঠাম্মার কাছে বললেই সেই জিনিসটা হয়ে যেত আমাদের। আর দাদুর হাতের কাজ বলুন, দাদু সব দিকে পারদর্শী, সব দিকে হাতের কাজ, রান্না ভালো, হাতের কাজ, মানে রত্ন চেনা, মানে হোমিওপ্যাথিক ওষুধ দেওয়া, মানে বিভিন্ন দিকেই দাদুর একটা পারদর্শিতা ছিল। যে রান্নায় যেটা দরকার সেই রকমই রান্না উনি জানতেন, এবং কি দিতে হয় এরকম একটা ব্যাপার সব ব্যাপারেই। এবং বিভিন্ন নানান রকম সমাজসেবামূলক অনেক মানুষকে, তাদের মানে এরকম কুড়িয়ে পাওয়া অনেক মানুষকে তাদের সংসার করে তারা যাতে সেটেল হয়ে যায়, এরকম দাদুর প্রচুর কাজ রয়েছে, প্রচুর রয়েছে। মানে দাদুর সম্বন্ধে বলে শেষ করতে পারবো না। আমরা নিজেরা গর্বিত যে এরকম একটা পরিবারে এরকম দাদু ঠাকুমা আমরা যতবার জন্মাবো যেন সেরকমই পাই।
আমরা নিজেরা গর্বিত যে এরকম একটা মানুষের সান্নিধ্যে আমরা এত বছর ছিলাম। 2005-এ উনি মারা গেছেন, কিন্তু ওনার কাছে শেখার অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কিছু কিছু হাতের কাজ আমি শেখার সুযোগ পেয়েছি দাদুর কাছেই শেখা। তারপর আমার বড়দাদু, তিনিও শান্তিনিকেতনের ছাত্র, তিনিও একটা সময় রবীন্দ্রনাথের সংস্পর্শে এসেছেন, তারও ছোঁয়া রয়েছে। এরকম একটা ব্যাপার আমাদের পরিবারে। হাতের কাজ সবার ভালো, দাদুর সাংঘাতিক ভালো। হেন জিনিস নয় উনি জানতেন না, এরকম একটা ব্যাপার। আচ্ছা, আপনার কাছ থেকে শুনি দাদুর সাথে। কি 2005 পর্যন্ত মানুষটা আমাদের সাথে ছিলেন। 2005-এ উনি মারা গেছেন। খুব স্বাভাবিক, 4 নাতি নাতনি আমরা, মানে 3 নাতনি 1 নাতি। এটা অত্যন্ত বেশি আদরে ছিল? অত্যন্ত দাদু? প্রিয় জায়গায় ছিল। তো তারপর তো ভাই রয়েছে। সেই পার্সেন্টেজের জায়গাটায় আমি যাচ্ছি না, কে কতটা ছিল, কে বেশি কে কম, খুব মা- সকলেই একটা যেটা মা করতেন সেটা বলছি, যে বড় নাতনি খুব আদরের ছিলেন এবং পশু পাখি প্রচুর ভালোবাসতেন দাদু। দাদু হরিণ পুষেছিলেন, এখানে হরিণ ছিল আমাদের এই মাঠে 8 থেকে 10টা হরিণ ছিল। আমাদের বাড়িতে 2টো বাঘ ছিল। বাঘ? বাঘ 2টো বাঘ ছিল। আমার বাবা, এরকমও ছবি রয়েছে, আমার বাবা দুজনকে 2টো বাঘকে কোলে নিয়ে করাচ্ছে। এরকম বটল ছিল বড়, দুদিকে মুখওয়ালা, উনি বাপি দুধ খাওয়াচ্ছে এরকম। মানে উনি পশু, মানে মানে বলে না অ্যানিমাল লাভার উনি ছিলেন। উনি আমার দিদি হতে গরু কিনেছিলেন এবং সেই দুধ খাবে বড় নাতনি, ওই রকম। মানে দাদুর এইরকম একটা শখবাজ মানুষ ছিলেন। বাঘ জন্তু জানোয়ারের প্রতি একটা ছিল, প্রচুর ভালো ছিল। আকর্ষণ অনেক ছিল। জ্ঞান ছিল। নাতি নাতিরা মানে আমার নাতিরা ভাই হতো last- দুধ খাবে, তার জন্য একটা গরু কিনে গরু রাখা হলো। আচ্ছা, মানুষটা- হরিণ বাঘ এগুলো ছিল আমাদের এইখানে, এই মাঠেই সমস্ত ঘোরাফেরা করতো। এখনো আমরা প্রচুর লোকের কাছে শুনি, যদিও আমাদের ওই বইটি আছে, ওই বইটিতে অনেক ইতিহাস আপনারা পাবেন, আমাদের ফ্যামিলির ইতিহাস। মানে গোপাল মুখার্জি সবাই দেখেছে 46-এর দাঙ্গায় হাতে তরোয়াল নিয়ে মুসলিম লীগের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছে। আবার কেউ কেউ গুন্ডাও বলেছে, বলছে, কেউ কেউ বলেছে দাঙ্গাবাজ, কেউ কেউ আন্ডারওয়ার্ল্ডের বেজাজ বাদশা, আবার কেউ কেউ বলছে আর কি গুন্ডা, দাঙ্গাবাজ, মাস্তান, নানান রকম ভাবেই তাকে সম্বোধন করা হয়েছে। আদতে যে গোপাল মুখার্জি কি, সেইটা যদি আপনারা জানতে চান, যদি মানে রিসার্চার, অনেকেই রিসার্চ করতে চায়, তো অনেকে জানতে চায়, অনেকে কৌতূহলী মানুষ থাকে, তো তাদের জন্য এই আমাদের যে মহাগুরু যে বইটি, যেটা সৌরভ চক্রবর্তী লিখেছে, এই বইটি তাদের অনেক সাহায্য করবে, অনেক কিছু জানতে পারবে ওই বইটি থেকে। যে মানুষের একটা ভ্রান্ত ধারণা, গোপাল মুখার্জি নামে মুসলিম বিরোধী, মুসলিমদের মেরেছে, মুসলিম মেয়ে ছাড়া আর কিছু নয়, কারণ এইটা বেশি হাইলাইটেড। একটা মানুষ 93 বছর বেঁচে ছিলেন। 2005-এ যিনি যখন মারা যায় তার 93 বছর বয়স। মায়ের পেট থেকে যখন মানুষটা জন্মাচ্ছে, ভূমিষ্ঠ হচ্ছে, বাকি 93টা বছর তো মুসলিম হেটার হতে পারে না। একটা অধ্যায় হচ্ছে 46-এর দাঙ্গাটা, তার সমগ্র জীবনের 46-এর দাঙ্গা একটা অধ্যায়। এছাড়াও এর আগে, এর পরে এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মানুষ ওয়াকিবহাল নয়। এই টোটাল সমগ্র জিনিসটা গোপাল মুখার্জিকে সমগ্রভাবে এন্টায়ারভাবে জানতে গেলে, এখন বলতে গেলে আপনার হয়তো মোবাইলের ব্যাটারি হয়ে যাবে, আপনি হয়তো যেতে যেতে আরও রাতও হয়ে যেতে পারে, কিন্তু খুব সীমিত সময় আমি তবুও অনেকটাই বলার চেষ্টা করেছি। তো ওই জানার ইচ্ছেটা থাকলে, জানতে গেলে এই বইয়ের জায়গাটা যেতে হবে, পড়লে অনেক কিছু ইতিহাস জানতে পারবেন, কি উনি করতেন, কি কোন ভাবে কিভাবে সমগ্র ব্যাপারটা জানতে পারবেন। তো পাওয়াটাই তো হচ্ছে জীবনের একটা সার্থকের জায়গায় চলে এলো জীবনটা, তার কি টার্নিং পয়েন্ট করব। আমি আজকে এখানে বসে আছি, কালকে আমি মন্ত্রী হয়ে গেলাম, আমার জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে আমি মন্ত্রী হয়ে গেলাম। এই যে মানুষটা বর্ন অ্যান্ড বট আপ এই ঘরানা থেকে,
যাদের বিপ্লবীদের সঙ্গে ওঠাপড়া, বিপ্লবীদের সঙ্গে চলাফেরা, আখড়ায় যাচ্ছে, কুস্তি করছে, লাঠি খেলা করছে, এই যে অ্যাটমসফিয়ার, এই যে মানে পারিপার্শ্বিক যেটা তৈরি হয়েছে, এই পাওয়াটাই তো সব থেকে বড় পাওয়া। এটাই তো জীবনে মানে এর থেকে বড় টার্নিং পয়েন্ট আর কি হতে পারে আমার জানা নেই। আচ্ছা, শেষ জীবনটা কেমন ছিল গোপাল মুখোপাধ্যায়, একটু যদি শোনা যায়। শেষ জীবন বলতে অত্যন্ত ডেডিকেটেড মানুষ, অত্যন্ত ডেডিকেটেড মানুষ। মানে সত্যি কথা বলতে ওনার যে ডেডিকেশনটা যেরকম মাত্রায়, আমি জানি না উনি যে জায়গায় ছিলেন, যেই রকম লেভেলে ছিলেন, ওই লেভেলে ওই জায়গায় থেকে এই রকম ডেডিকেশন, এইরকম স্যাক্রিফাইস, এরকম নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়া আজকের ডেটে একটা বিরাট দৃষ্টান্ত। আমাদের কাছে তো দৃষ্টান্তই, এবং আগামী মানে বর্তমান প্রজন্ম, আগামী প্রজন্মর কাছেও একটা বিরাট দৃষ্টান্ত। নিজের জন্য মানুষটা কোনোদিন কিচ্ছু করেনি, যেটাকে বাংলা কথায় বলছি আখের গোছানো। আমরা তো এখন দেখতে পাচ্ছি, তখনকার দিনে তো মিডিয়া অত স্ট্রং ছিল না। এখন সামান্য পাড়ায় রাস্তায় দাঁড়িয়ে একখানা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কোথায় হয়েছে, কোন সেই জায়গায়, আপনি মিডিয়ায় দেখতে পাচ্ছেন, লোকে মোবাইলে টাক করে তুলে নিচ্ছে। তো তখন তার সেই রকম অত স্ট্রং ছিল না। তো কাজগুলো, ওনার যে নিঃস্বার্থ কাজ, ওনার যে কোনো কাজের প্রতি এইটার বিনিময়ে ওইটা দিতে হবে, এই জিনিসটা ওনার মধ্যে কোনো রকম ভাবে ছিল না। না হলে যখন মুখ্যমন্ত্রী থাকাকালীন ডক্টর বিধানচন্দ্র রায় দাদুকে ডেকে 4খানা ট্যাক্সির পারমিট দিতে চেয়েছিল, 2টো টেম্পুর পারমিট আর 2টো ট্যাক্সির পারমিট। এবং এই পারমিট যে কথাটা বলছি আপনাকে, সেই সময় এই পারমিট পাওয়া মানে রীতিমতো কাঠখড় পুড়িয়ে পেতে হতো এই পারমিট। তো উনি গিয়েছিলেন, কথা বললেন, যে গিয়েছিলেন যে গোপাল এগুলো নাও, তুমি নিয়ে 2টো নামাও, গাড়ি টাড়ি নামিয়ে কিছু করো করে। বললো ঠিক আছে, আপনি দিচ্ছেন, আমি নিয়ে চলে যাচ্ছি। কালকে থেকে আমার বাড়িতে আর কাউকে ডাকতে পাঠাবেন না যে গোপালকে ডেকে নিয়ে এসো, দরকার আছে বলে। দরকার যার আছে আপনি তাকে দিন, আমার মানে একটা উপায় আছে, আপনি তাকে দিন। এই ডেডিকেশনটা কটা লোকের মধ্যে আছে? সামান্য আমরা তো দেখছি আজকের ডেটে। এই যাই হোক, সেই বলতে গেলে আমাকে সেই পলিটিক্যাল জায়গায় চলে আসে। আমি চাইছি না এই পলিটিক্যাল নোংরামুখটা ঘাঁটতে। তো মানুষ কিছু ছিল না, রংচটা জামা, ভাঙা সাইকেল নিয়ে ঘুরে বেড়াতে, এরকমও মানুষ রয়েছে। আজকের ডেটে দেখা যাচ্ছে বিলাসবহুল বাড়ি গাড়ি করে, মানে বিশাল ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা তো দেখতে পাচ্ছি, এখন জানতেও পাচ্ছি। এখন যদি 90টা জানতে পারি, 100টা জানতে পারি, তার মধ্যে 90টা ভুল, 10টা তো ঠিক। তো সেই রকম ধরনের ডেডিকেশন আজকের ডেটে আমাদের কাছে একটা বিরাট দৃষ্টান্ত, দাদু মতন ডেডিকেশন। না, এই আখের গোছানোর ব্যাপারে আমি একটা কথা বলি। শুধু ওই পারমিটও নয়, তার সঙ্গে সল্টলেকের অনেক জমি, গোপাল তোমার কটা লাগবে, কোন জায়গাটা লাগবে তুমি বলো, সেটাও দাদু বলেছিল আমার দরকার নেই। মানে আজ মানে বিধান রায়ের অনেক কাছে, মানে 2-4 বিঘে জমি তুমি বলো কোন পোর্শনটা লাগবে, 2-4 বিঘে জমি নিয়ে না অফার করেছিলেন। তো আরেকটা সব থেকে বড় উদাহরণ দিই, 46-এর দাঙ্গা একদম পশ্চিমবাংলায়, তখন কলকাতা শহরে পশ্চিমবাংলায় গোপাল মুখার্জি শেষ কথা ছিল। তথাকথিত এখন আজকের ডেটে যাকে গুন্ডা বলা হচ্ছে, তথাকথিত আজকের ডেটে যাকে আমরা দাঙ্গাকারী বলছি, উনি শেষ কথা ছিল। তো সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের এই বাড়ি, আমরা যেখানে এখনো পর্যন্ত স্টিল নাও আমার ফ্যামিলি রয়েছে। 2005 পর্যন্ত যে মানুষটা যে বাড়িতে ছিলেন, তার উল্টো দিকের বাড়িটা আজকের ডেট পর্যন্ত মুসলমানদের প্রপার্টি। এবং 46-এর দাঙ্গায় সেই পরিবার দাদুর কাছে এসে বলেছিল যে গোপালবাবু আমরা কি করব, তাহলে আপনারা যেখানে আছেন থাকুন, আপনাদের গায়ে যদি একটা আঁচড় আছে সেটা আমাকে পার করে যেখানে যাবে।
এবং সেই পরিবারের সঙ্গে আমাদের এখনো পর্যন্ত তাদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক। এই বাড়িটা তো আমি তো ওই বাড়িতে বসেই কোনো একটা বিলাসবহুল ঘরে আপনাকে ইন্টারভিউ দিতাম, যদি সেই রকম যদি কিছু ব্যাপার থাকতে বাড়িটা তো সবার আগে আমাদের হতো, যে আপনারা চলে যান, বাড়িটা লিখে দিয়ে আপনারা চলে যান। তো এই ডেডিকেশনটা কটা লোকের মধ্যে পাবেন আপনি? আপনি বলছেন শেষ বয়সটা কিরকম ছিল, অত্যন্ত ডেডিকেটেড মানুষ। অনেক পরিবার আছে এখনো চাঁদনি চকে। এরকমও সময় গেছে খেতে বসেছে বাড়িতে, কেউ বলছে যে কিছু খাবার হবে, সে নিজের থালা তুলে দিয়ে দিয়েছে। এরকম ঝুড়ি ঝুড়ি উদাহরণ আছে, কি বলবো আপনাকে। বললাম না, সীমিত সময় হবে না। বলছি তো চাঁদনি চকে অনেক পরিবার আছে। আপনি মল্লিক বাজারে যে মাংসের দোকান রয়েছে, হাজি শপ আছে, আপনি ওখানে গিয়ে গোপাল মুখার্জির সম্বন্ধে জানুন না। যদি পুরনো কোনো লোক থাকে, আমি গিয়ে দেখেছি, আমার মানে আমাকে নমস্কার করছে ওরা। এইরকম আছে ইসলামিয়ার ওখানে অনেক বনেদি মুসলিম যেসব পরিবার আছে পুরনো, তারা এখনো পুরো সালাম ঠোকে, বাপ রে বাপ, গোপাল মুখার্জি, গোপাল বাবুকে লিয়ে हम लोग अभी तक है यहाँ पे। তো কমিউনাল কখনোই না, দাদু প্রতিটি ধর্মের প্রতি সমান শ্রদ্ধা ছিল। আজ আমাকে যদি কেউ মারতে আসে অস্ত্র দিয়ে, নিশ্চয়ই আমাকে অস্ত্র দিয়ে রক্ষা করতে হবে, মারের জবাব মার, এটা দাদুর ব্যাপার ছিল। তো সেই সময় হিন্দুদের মধ্যে গিয়ে দাদু দাঙ্গাবাজদের কাছেই রুখে দাঁড়িয়েছিল। সেটাকে উনি যে ঘরানা থেকে বেড়ে উঠেছিলেন, সশস্ত্র বিপ্লব, মানে যারা যাদের সংস্পর্শে উনি এসেছেন তারা কেউই সত্যি কথা বলতে গান্ধীবাদী বিপ্লবী ছিলেন না। চরমপন্থী, লড়াই করব, লড়াই করে লড়ে নেব। তো ওই যার জন্য গান্ধীজির ওই 42-এর ভারত ছাড়ো আন্দোলনের মতবিরোধ হওয়াতে উনি আস্তে আস্তে ভারতের জাতীয় বাহিনীটাকে প্যাক আপ করে নেন, এবং ওইটা আবার অ্যাক্টিভ হয় 1946-এর দাঙ্গায়, যখন দেশের সংকটময় পরিস্থিতি, আবার অ্যাক্টিভ হয়ে ছেলেদেরকে একত্রিত করে হাতে অস্ত্র তুলে আবার মাঠে নেমে ফিল্ড ওয়ার্কটা করতে হয়। মানে গোপাল মুখোপাধ্যায়ের ছেলে কজন? মানে আপনারা তো একজন। বাবা, বাবা। আমার বাবা আগেই মারা গিয়েছেন, 97 না 97 সালে। এক ছেলে, আমরা মানে Impressive business ছিল আমরা বাবার। তাই শাখা পোশাখা তাই। বাবা দাদু বেঁচে থাকাকালীনই মারা গেছে, 1997। মা মারা গেছে মা তার বোধহয় 2004-এ মারা গেছে 10ই ফেব্রুয়ারি। হ্যাঁ, ঠিক তার পরের বছর দাদু মারা যান 2005-এ 10ই ফেব্রুয়ারি। 10ই ফেব্রুয়ারি একদমই তাই। ছাদ নেই, মাথা হ্যাঁ, বাড়ি আছে, আছে, অভিভাবক আছে, ওই রকম বড় অভিভাবক কারণ নেই, ওপরওয়ালা। সাংঘাতিক বিশ্বাস করি। আচ্ছা, এই যে এই মানুষটা এত কিছু করেছেন, এবং সত্যি সেই সম্মানটা এতদিন পরে কোথাও কি খারাপ লাগেনি? এতদিন পরে সেই আমাদের পরিবারটাকে পর্যন্ত, আমাদের পরিবারের মানুষগুলোকে, এবং গোপাল মুখার্জি মানে অনেক জায়গাতেই অনেক বড় বড় মানুষ আমাদের আন্ডার এস্টিমেট করে চলেছেন দিনের পর দিন। তা আমি তো বলবো সেখানে আমরা 100 কোটি প্রণাম জানাচ্ছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুভেন্দু অধিকারী যেভাবে সম্মান জ্ঞাপন করেছেন, এটা মানে নমস্কার করা ছাড়া আর কোনো ইয়ে নেই, মানে ভাষা নেই আমাদের। আমরা আপ্লুত, আমাদের পরিবার আপনার কাছে মানে 100 কোটি প্রণাম জানাচ্ছে আমাদের পরিবার থেকে সবাই। যেটা অনেক বছর আগে হওয়ার কথা, সেটা এত বছর বাদে হয়েছে। আমি রাজ্য সরকারের সম্মান জানানোতে যদি দেখে যেতে পারতো কত ভালো হতো। হ্যাঁ, একটা প্রজন্ম, যে প্রজন্মটা অফ হয়ে গেল, সেই প্রজন্মের মানুষ যদি দেখে যেতে পেতেন ওনার এই মর্যাদা দেওয়া, সেটা আরো ভালো হতো। অনেকের কাছেই আমাদের যারা অ্যাসোসিয়েট বা আমাদের যারা রয়েছেন তারা বলছেন যে এ বেঁচে থাকলে ভালো হতো, শুনে যেতে পারলে, দেখে যেতে পারলে ভালো হতো। তো ঘটনাটা হচ্ছে, দেখুন, এটা ইতিহাস। 46-এর দাঙ্গা, 16ই আগস্ট শহীদ মিনারে যে মুসলিম লীগের ডাকা মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তৎকালীন কমিউনিস্ট পার্টির লোকজন ছিলেন, নেতৃত্বস্থানীয় যারা তারা ছিলেন। তো তখন কিন্তু মুসলিম লীগের যে ডাক, মুসলিম লীগ যে ডাইরেক্ট অ্যাকশন ডে ডাক দেয়, সেই ডাকে ওনারা সাড়া দিয়েছিল। তো দাঙ্গাও হয়েছে, 47-এ স্বাধীনও হয়েছে, তারপরে স্বাভাবিক অবস্থা হয়েছে, নানান রকমভাবে একের পর এক রাজনৈতিক পরিবর্তনও হয়েছে রাজ্যে বিভিন্ন রকমের সরকার এসছে।
তবে হ্যাঁ, আজকে এই যে সম্মানটা জানানো হয়েছে, এই সম্মান জানানোয় সব থেকে বেশি বুকের ভেতরে চিনচিন করেছে, সব থেকে বেশি ব্যথা কিছু মানুষ পেয়েছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালো মতন। দেখতেই পাবেন। তো এনারা হচ্ছে ওনাদের যারা ওই সেদিনকে মঞ্চে বসে 46-এর দাঙ্গায় সায় দিয়েছিল, ডাইরেক্ট অ্যাকশন দিয়ে হ্যাঁ হ্যাঁ মিলিয়েছিল, তাদেরই ওই রক্তের উত্তরসূরি, যাদের ব্যথাটা বেশি লেগেছে, তারাই আজকে গুন্ডা, দাঙ্গাকারী ইত্যাদি ইত্যাদি বলে ওনাকে সম্বোধন করছেন। এটা আমার কিছু মানে সবাই দেখতে পাচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। আর সাধারণ মানুষ তাদেরকে খুব ফুলচন্দন দিয়ে পুজোও করছে। ফুলচন্দন শর্ট পড়ে যাবে এবারে, সেই খিরাই থেকে গিয়ে ফুল আনতে হবে, এখানকার ফুল দিয়ে শেষ হবে না। ফুল, চন্দন, তুলসী, দুব্ব অনেক কিছুই লাগবে ওনাদেরকে গিয়ে ওই পুজো করার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমার করার কিছু নেই। কাদের বেশি, সব থেকে বেশি ফেটেছে যারা সেই দিনকে মঞ্চে ছিল তাদের। এইটা কি যে মানুষ পড়ুক, মানুষ পড়ে জানুক। যেসব মানুষের একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে নানান লোকে নানান কথা বলছে, এই কথাগুলোকে জাজ করুন যে এই লোকটা ঠিক বলছে কিনা। আমি কিছু বলবো না, আপনি পড়ুন, পড়ে জানুন যে এই লোকটা কি সত্যি দাঙ্গাবাজ ছিল, এই লোকটা কি সত্যি গুন্ডা ছিল, না এই লোকটা সত্যি কসাই ছিল, না এ আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা। এগুলো তো জাজ করার মানুষের ক্ষমতা আছে। আপনারা যেমন বলতে পারছেন, তো সেরকম জাজ তো আপনারা করতে পারবেন। তো হয়তো সেই বইগুলো হয়তো সাহায্য করবে। আমরা কত বলে বোঝাবো, কত মানুষকে বলবো। আমরা এই যে আপনাকে ইন্টারভিউ দিচ্ছি, এটা একটা হয়তো সীমিত পার্ট একটা লোক একটা দেখবে, তো তাদের মধ্যে থেকে হয়তো কমন থাকতে পারে, আনকমন থাকতে পারে, কিন্তু এই ব্যাপারটা জানলে আপনারা নিজেরাই জাজ করতে পারবেন যে মানুষটা কি ছিল।